এই সামান্য বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করছো তুমি। এই মুহূর্তে তোমার পক্ষে সময় বের করা সম্ভব নয়, সেটা আমিও জানি। তুমি নিজের মতো করে বিজনেস দেখাশোনা করো, বিয়ের বিষয়টা পরে দেখা যাবে। পরিস্থিতি তেমন হলে আকত করে রাখবো, বাসায় বলবো বউ পরে উঠিয়ে নিব আমার সুবিধা মতো। আগে পড়াশোনাটা শেষ করো তুমি, তারপর দেখা যাবে। রিহাতের কথায় সমস্ত চিন্তা দূরীভূত হলো তিতিনের। একটা সমাধান পাবে ঠিক জানতো। ভাগ্য করে এমন একটা মানুষ পেয়েছে সে, এই ছেলেকে হারানো কোনো মতেই সম্ভব নয়। তাহলে তিতিন একেবারে নিঃস্ব। ইতিমধ্যেই মামনি আর বাবাইয়ের থেকে বিদায় নিয়েছে হিয়ন। ঘড়িতে রাত 9টা বাজে। খানিকক্ষণের মধ্যেই বেরুতে হবে তাকে। অহনা কল করেই যাচ্ছে। একটাবার ছোট্ট কিশোরীর দেখা পেতে নেত্রজোড়া অস্থির হয়ে পায়চারি করছে যেন। তিতিন বের হবার পর মেয়েটার দেখা মেলেনি আর। সকলের চক্ষু সম্মুখে তার ঘরে যাওয়াও তো সম্ভব নয়। হতাশ হয়ে অবশেষে বিদায় নিয়ে বেরিয়ে গেল হিয়ন। লায়লা খাতুন কান্নায় ভেঙে পড়েছেন। লিয়াকত সাহেব মাথায় হাত বুলিয়ে বোঝানোর চেষ্টা করছেন স্ত্রীকে। মায়ের মন অশান্ত হয়ে আছে। গাড়ির কাছাকাছি এসে বাড়ির দিকে ফের এক পলক তাকালো হিয়ন। ছাদের কার্নিশে স্পষ্ট অবয়ব দেখতে পেল। এটা যে ছোট্ট কিশোরী ছাড়া আর কেউ নয়। তবে কি হিয়নকে শেষবারের মতো দেখার জন্যে আকুল হয়ে দাঁড়িয়ে আছে সে? কেন সম্মুখে আসলো না? এখন তো আড়াল থেকে দিব্যি দেখা হচ্ছে। মুহূর্তেই হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি হলো। বেগতিক হাতুড়ি পেটাচ্ছে বক্ষস্থলে। শিরশির মৃদু বাতাস অজানা এক ভালো লাগা ছুঁয়ে দিচ্ছে। গাড়িতে ব্যাগ রেখে আশপাশটাই একবার চোখ বুলিয়ে নিল হিয়ন। পরক্ষণে লম্বা লম্বা পা ফেলে দ্রুত বাড়ির পেছন দিকে ছুটে গেল। সরু লোহার সিঁড়ি বেয়ে চলে গেল ছাদে। আচমকা হিয়নকে ছাদে দেখে ভয়ানক রকম চমকে গেল প্রিহুলা। কোন দিক দিয়ে আসলো লোকটা? এই না গাড়িতে উঠে যাচ্ছিল? তবে কি দূর থেকে প্রিহুলাকে খেয়াল করেছে সে? প্যান্টের পকেটে হাত পুড়ে নিয়ে এগিয়ে আসলো হিয়ন। চোখের দিকে তাকাতে গিয়েও দৃষ্টি নিচু করলো প্রিহুলা। এই শানিত দৃষ্টি ঠিক ক্ষত বিক্ষত করে ছাড়বে। কড়া গলায় বলল হিয়ন, কারো অনুমতি ছাড়া তাকে লুকিয়ে দেখাটা যে বিরাট অন্যায়, সেটা কি তুমি জানো নির্বোধ মেয়ে? ধরা পড়ে গিয়ে অনেকটা বেশি চমকেছে প্রিহুলা। হিয়নের বিদায় বেলায় যেন একটু দেখার তৃষ্ণা তাকে মরিয়া করে দিচ্ছিল। ঘুরে ফিরে বড্ড বেহায়াই যেন হয়ে যায় বারংবার। মুহূর্তেই নেত্রচোরা ঝাপসা হলো প্রিহুলার। বক্ষস্থলে সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভব করলো। চারদিকের বাতাস ক্রমেই ভারী হচ্ছিল। ভেতর জুড়ে এক ফাঁকা অনুভূতি জানান দিল, তুমি শীঘ্রই এই রুষ্ঠ ডাক্তারকে হারিয়ে ফেলবে। প্রিহুলা বেশ ভালো করেই জানে এই দূরত্ব তাদের ইহু জনমে আর একত্রিত করতে পারবে না। শুধুমাত্র যোগ্যতার অভাবে বুঝি হারালো সব। নিয়তি বুঝি এতও কঠিন হয়? অহনার সঙ্গে এবার বেশ শক্তপোক্তভাবেই হিয়নের ছুটি বাঁধবে, এতে কোনো রকম সন্দেহ নেই। শাশুড়ির মুখে অনেকবারই শুনেছে এই প্রসঙ্গে। আধুনিকা মেয়েটাও তো যাচ্ছে হিয়নের সঙ্গে। ভাবতেই ভেতর হু হু করে উঠল। দিক বেদিক ভুলে ছুটে এসে হিয়নকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল প্রিহুলা। টাল সামলাতে না পেরে দুকদম পিছিয়ে গেল হিয়ন। আচমকা ছোট্ট কিশোরীর এরূপ আচরণের জন্যে মস্তিষ্ক প্রস্তুত ছিল না। সর্বাঙ্গ মৃদু কাঁপছে প্রিহুলার। হিয়নের বুঝতে বাকি নেই ছোট্ট প্রিহুলা কাঁদছে। বুক ভার হলো হিয়নের। স্তব্ধ হয়ে প্রিহুলাকে বক্ষস্থলে জড়িয়ে নির্নিমেষ তাকিয়ে রইল শূন্যে। হিয়নের চলে যাওয়া নিয়ে মেয়েটা এতখানি কাতর হবে ভাবতেও পারেনি। তবে মনের গহীনে অনেকাংশ জুড়ে খারাপ লাগা বিরাজ করছে। মন সায় দিচ্ছে না যেতে। এ কেমন অদ্ভুত অনুভূতি! তবে কি নিজের সন্দেহটুকু সত্যি প্রমাণিত হচ্ছে? প্রিহুলাকে ভালোবাসে হিয়ন? এমনটা হলে যে দ্বিতীয়বারের মতো দুর্ভাগার তালিকায় যুক্ত হবে হিয়নের নাম। কিশোরী কি বুঝবে 28 বছরের যুবকের নিখত ভালোবাসা? ফিনফিনে এক বাতাস ভেতর অস্থির করে তুলল হিয়নের। একটা ছোট্ট মেয়ের আবেগ নিয়ে সিরিয়াস হওয়া সমীচীন নয় নিশ্চয়ই। কান্নারত কণ্ঠস্বরে থেমে থেমে বলল প্রিহুলা, আমার সাথে আপনার দেখা না হোক। অনেকটা কাছে আসার পরে যে দূরত্বের সৃষ্টি হয় সেটা কষ্টদায়ক বেশি। ধুকে ধুকে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো।
কথাটুকু বলেই তড়িৎ গতিতে সরে আসলো প্রিহুলা। চোখ মুছে নিল দুহাতে। কথাগুলো আর চেপে রাখা যাচ্ছিল না। নিজের সঙ্গে অভিনয় করতে করতে বড্ড কাহিল হয়ে পড়েছে যেন। এর সমাপ্তি হওয়া অবশ্যই দরকার। যেখানে উপসংহারের নির্দিষ্ট নিশ্চয়তা নেই, সেখানে সূচনা ভেবে কষ্ট পাওয়াটা চরম বোকামি। নিয়তি যতই কঠিন হোক, সেটা আমাদের মেনে নিতেই হয়। হিয়ন স্তব্ধ নির্বাক, বলার শক্তি হারিয়েছে যেন। মেয়েটার মনে এতদিনে নিশ্চয়ই অনেক প্রশ্নের উকি দিয়েছে। দিবে নাই বা কেন? তাদের সম্পর্কটা তো আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। বোকা মেয়েটা বুঝতে শিখছে তবে। কিন্তু হিয়ন কি উত্তর দেবে? সমস্ত সত্য জানিয়ে দিবে? তাদের বিয়েটা যে কেবলই নামমাত্র। হৃৎপিণ্ড প্রচণ্ড গতিতে ওঠানামা করছে। অস্থির আর উত্তেজনা মিশ্রিত অদ্ভুত এক অনুভূতি হচ্ছে হিয়নের। গণ্ঠস্থল শুকিয়ে মরুন্যায় রূপ নিয়েছে। এই মুহূর্তে প্রিহুলাকে ধীরে সুস্থে বোঝাবার মতো সময় আর মানসিক অবস্থা কোনোটাই তার নেই। ভেতরে ভয় বসেছে আঁটো বেঁধে। যদি এরকম বেফাস কথাবার্তা বা এরূপ প্রশ্ন মামনিকে করে প্রিহুলা, তবে তো অতি শীঘ্রই ডিভোর্সের ব্যবস্থা করবে মামনি। ভাববে মেয়েটা বুঝতে শিখেছে। সকল ভাবনা এক মুহূর্তের জন্যে সম্পূর্ণ জগৎ ওলট পালট করে দিল হিয়নের। মাথায় সূক্ষ্ম ঘাম বিন্দু জমেছে। কেমন হাঁসফাঁস লাগছে। সময় এক কঠিন মুখে তাকে দাঁড় করিয়ে দিল। নিষ্প্রাণ দৃষ্টি ফেলে রুষ্ট পুরুষের অস্থিরতা দেখছিল প্রিহুলা। সে যদি মন থেকে কিছু নাই মানে, তাহলে মুখের উপর তিক্ত সত্য ছুঁয়ে দিয়ে চলে যাক। একেবারে মুক্তি মিলুক সব কিছু থেকে। এই অভিনয় বন্দি দশা কাটিয়ে নিজের মতো করে জগৎ তৈরি করে নিবে প্রিহুলা। হোক সেটা দয়া নিয়েই। চাতকের মতো হিয়নের উত্তরের আশায় তাকিয়ে আছে প্রিহুলা। নিঃশ্বাস ভারী হচ্ছে ক্রমেই। পকেটে ফোন বেজে উঠল হিয়নের। তৎক্ষণাৎ ফোন হাতে নিতেই দেখল অহনার ফোন। শুকনো ঢোক গিলল হিয়ন। ফোন রিসিভ করলো না। তার হাতে আর অবশিষ্ট একটুকু সময়ও নেই। এক্ষুনি না গেলে ফ্লাইট ছুটে যাবে। পকেট হাতড়ে সেই ডায়মন্ডের আংটিটা বের করলো হিয়ন। কপালে নিখুঁত ভাঁজ পড়ল প্রিহুলার বাম হাত টেনে নিয়ে অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল হিয়ন। বোকার মতো কেবল হিয়নের চোখের দিকে তাকিয়ে আছে প্রিহুলা। মলিন স্বরে বলল হিয়ন, তোমার অনেক অজানা প্রশ্নের উত্তর এটা। আমি ফেরার আগ মুহূর্তে কাউকে কোনো রকম প্রশ্ন করবে না তুমি। শুধু এটুকু জেনে রাখো, তুমি হিয়নের ওয়াইফ। আর এটাই সত্য। আপাতত সামনে পরীক্ষা, সেটা নিয়ে ভাবো। কথাটুকু বলেই দ্রুত ছাদের পিছনের দিকের লোহার সিঁড়ি বেয়ে নেমে গেল হিয়ন। নিষ্প্রভ তাকিয়ে কিশোরী। বক্ষস্থলে আনন্দের প্রজাপতি রং বেরঙের ডানা ঝাপটিয়ে ওড়াউড়ি করছে। তবে কি রুষ্টতার নির্মুখ ভেঙে ভালোবাসা জন্ম নিয়েছে তাতে? যদি কোনো রকম অনুভূতি থাকতো, তবে সেটা প্রকাশ কেন করলো না লোকটা? আংটি দিয়ে কি বোঝালো? সে অন্তর থেকে প্রিহুলাকে বউ হিসেবে মানে? হিয়নের চোখে একটুখানি হারানোর ভয় দেখেছে প্রিহুলা, যেটা তাকে উদ্ভ্রান্ত করে দিচ্ছিল। মুহূর্তেই একরাশ ভালো লাগার দমকা হাওয়া এসে ছুঁয়ে দিল। দৌড়ে ছাদের কার্নিশে এসে দাঁড়ায় প্রিহুলা। সাই সাই করে ছুটে যাচ্ছে হিয়নের গাড়িটা। কোথাও আসার ক্ষীণ প্রদীপ জ্বলে ওঠে একটুখানি। সবে ভোর হয়েছে। আকাশ থেকে এখনো ধূসর ভাব কাটেনি। ব্যাপারী বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছে রেনু বেগম। প্রিহুলার সঙ্গে কথা বলেন না প্রায় কয়েক মাস হবে। জহিরের জন্য এবাড়ির মুখও হওয়া যায় না। কালকে প্রিহালের কাছ থেকে শুনেছে জহির বাড়িতে নেই। এতদিন যাবৎ দালান কোঠার কাজ চলছিল বিধায় বাড়ি থেকে বের হয়নি জহির। নিজে তদারকি করে সব কাজ সামলিয়েছে। তবে আজকে আর জহিরের ভয় নেই। নির্দ্বিধায় এসেছেন রেনু বেগম। লোহার গেট একটু ফাঁকা করতেই দেখলেন রাশিদা উঠোন ঝাড়ু দিচ্ছে। কোমরে আঁচল গুজে ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল রেনু বেগমের। পরক্ষণে বিনা দ্বিধায় প্রবেশ করলেন তিনি। কারো উপস্থিতি টের পেতেই ঘুরে তাকালো রাশিদা। পরক্ষণে হাসি মুখে ছুটে এলো। বাড়ির দিকে একবার দৃষ্টি বুলিয়ে বলল রেনু বেগম। রেনু বেগমের কথার প্রতি উত্তরে হেসে বলল রাশিদা, ঘরে আসেন আপা, ভেতরে দেখবেন কেমন হইছে, আসেন।
নিজের নগ্ন কাদামাখা পায়ের দিকে তাকিয়ে সংকুচিত গলায় নাখোশ করলেন রেনু বেগম। রাশিদার শুকনো মুখের দিকে তাকিয়ে কথার প্রসঙ্গ পাল্টে বললেন। ঠোঁটে ঈষৎ লাজুক হাসি নিয়ে বলল রাশিদা, সাথে কি চেহারার এই দশা বা খালা হইবেন, দোয়া করবেন আমার জন্য। রেনু বেগমের হাসি চওড়া হলো। রাশিদা গর্ভবতী শুনে খুবই আনন্দিত হলো। এর আগেও বহু প্রতীক্ষার পর টুনির মুখ দেখেছিল রাশিদা। এবার একটা ছেলে হলেই সুসম্পন্ন। নিজের উপচে পড়া আনন্দ প্রকাশ করলেন রেনু বেগম। মিষ্টির আবদার করে বসলেন। রাশিদা জানালো ঘরে মিষ্টি নেই, তবে মিঠাইয়ের মোয়া আছে। পরক্ষণে রেনু বেগমকে টেনে ঘরের ভেতর নিয়ে গেল রাশিদা। মরির মোয়া রেখে মোবাইল আনতে পাশের রুমে চলে গেল। দৃষ্টি ঘুরিয়ে সম্পূর্ণ ঘর দেখছিলেন রেনু বেগম। নতুন রঙে বাড়িখানা একেবারে ঝকঝক করছে। মেঝেটা শুভ্র মার্বেল খচিত, একেবারে চকচকে। সম্মুখে থাকা বাটি থেকে মুড়ির মোয়া তুলে নিল রেনু বেগম। ফোনে কথা বলতে বলতে এগিয়ে আসলো রাশিদা। পরক্ষণে রেনু বেগমের হাতে ফোন ধরিয়ে দিলেন। লায়লা খাতুন তুলির হাতে মোবাইল দিয়ে প্রিহুলার ঘরে পাঠালেন। সবে তৈরি হয়ে বসেছে প্রিহুলা। আজকে তিতিন কোথাও একটা তাকে নিয়ে যাবে বলল। তুলি এসে জানালো গ্রাম থেকে প্রিহুলার মা ফোন করেছে। মুহূর্তেই বুকখানা ঢিপ ঢিপ করে উঠল ছোট কিশোরীর। কতবার মায়ের ফোনে কল দিয়েছে, বন্ধ পেয়েছে তার ইয়াত্তা নেই। তবে এতদিন পর মেয়ের কথা মনে পড়ল। তুলি ফোন ধরিয়ে দিয়ে চলে গেল। কান্নারা গলায় দলা পাকালো প্রিহুলার। খুব করে অভিমান জন্মালো। সেই অভিমানটুকু নীরবে অশ্রু হয়ে ঝরল। ওপাশ থেকে রেনু বেগম হ্যালো হ্যালো করে যাচ্ছেন। কান্নার বেগে কথা বলতে পারল না প্রিহুলা। কষ্টে বুক চৌচির হয়ে যাচ্ছে। মেয়ের ফোপানো কান্নার শব্দ ঠিক বুঝতে পারল রেনু বেগম। এপাশে চোখ বেয়ে বুক ভেজালো মায়ের। বহু কষ্ট কান্না আটকিয়ে বলল প্রিহুলা, কি দরকার ছিল ফোন করার? মাইয়া জীবিত আছে নাকি মইরা গেছে সেটুকুও জানবার ইচ্ছা হয় নাই। মাইয়া বিয়া দিয়াই কি বাপ মা পাষাণ হইয়া যায়? কি দরকার ছিল ফোন দেওয়ার? মাইয়া জীবিত আছে নাকি মইরা গেছে সেটুকুও জানবার ইচ্ছা হয় নাই। হ্যাঁ, মাইয়া বিয়া দিয়াই কি বাপ মা পাষাণ হইয়া যায়? আমার শ্বশুর বাড়িটাও তো তোমরা দেখলা না মা? ভাঙা স্বরে ফুপিয়ে ফুপিয়ে কথাগুলো বলছে প্রিহুলা। মেয়ের কথার কোনো রকম জবাব নেই রেনু বেগমের। সংসারের অশান্তির জাতাকলে পিষ্ট হয়ে জীবনটাই নিঃশেষ হয়ে যাচ্ছে তার। দিনের পর দিন মানসিক অত্যাচার, ছেলেকে নিয়ে লড়াই করতে করতে হাঁপিয়ে গিয়েছেন রেনু বেগম। এই সব কিছু কি ছোট্ট মেয়েটাকে বলা যায়? প্রিহুলা খুবই বুদ্ধিমতী মেয়ে। সংসারের কলহের কথা জানতে পারলে মেয়েটা অহেতুক দুশ্চিন্তা করবে। কি দরকার মেয়ের সংসারের অভাব ফেলবার? নিজের ক্লেশটুকু লুকিয়ে হাসার চেষ্টা করলেন রেনু বেগম। পরক্ষণে বললেন। মায়ের হাসি মাখা কণ্ঠস্বরে কলিজা ঠান্ডা হলো প্রিহুলার। নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, এই জন্যই ফোন দিয়া পাই না তোমারে। আমার অনেক খারাপ লাগে, আমার অনেক মন খারাপ হয়েছিল। আমারে নিয়ে কোনো দুশ্চিন্তা করো না মা, সুখেই আছে আমি। এই বাড়ির সবাই অনেক ভালা। নয়তো তোমার মাইয়া কি পড়ালেখা করার সুযোগ পাই তো কও? নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ হইল আমার। দোয়া কইরো আমার জন্য। আচ্ছা মা, প্রিহুলা কই? পড়াশোনা করে তো? শেষের কথাটুকু শুনতেই চোখ উপচে জল গড়ালো রেনু বেগমের। ভেতর থেকে কান্নার ঢেউ উত্তাল রূপ নিল। উঠোন থেকে প্রিহালের স্বর পাওয়া গেল। মাকে ডাকতেই এসেছে সে। রাশিদা বেগম ঘরে ডাকলেন প্রিহালকে। রুমে প্রবেশ করতেই মায়ের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে নিজের কানে রাখলো প্রিহাল। বহুদিন বাদে বোনের কণ্ঠস্বর পেতেই ছোট্ট ছেলেটার চোখের বাঁধ মানল না। মুখে আঁচল গুজে দিয়ে বিলাপ করছেন রেনু বেগম। পাশেই নিষ্প্রভ দৃষ্টি ফেলে তাকিয়ে আছে রাশিদা। তাদের আবেগ ঘন মুহূর্ত দেখে বড্ড খারাপই লাগছে তার। তবে হিয়নকে যতদূর চেনে কখনো প্রিহুলাকে কষ্ট দিবে না সে। এরকম ছেলে আজকাল কোটিতেও মিলবে না। খুব ভাগ্য করেই জন্মেছে প্রিহুলা। ভাইয়ের পড়াশোনার কথা জিজ্ঞেস করছে প্রিহুলা। ছোট্ট প্রিহাল হরহর করে সমস্ত সত্য বলে দিল বোনকে। বাবা তার পড়াশোনা বন্ধ করে দিয়েছে। নতুন ক্লাসে ভর্তি হওয়ার অবশিষ্ট টাকা নেই। এই নিয়ে বাবা মায়ের মধ্যে তুমুল ঝগড়া বিবাদ হয়েছে। ছেলের হাত থেকে তড়িৎ গতিতে ফোন ছিনিয়ে নিলেন রেনু বেগম।
তড়িঘড়ি করে লাইন কেটে দিলেন। ভয়ানক রেগে তাকালেন প্রিহালের দিকে, গালে থাপ্পড় বসিয়ে দিয়ে কম্পিত স্বরে বললেন। ভীরু প্রিহাল গালে হাত রেখে ভয়ার্থ দৃষ্টি ফেলে তাকিয়ে আছে মায়ের দিকে। এইটুকুন কথা যে মহা অন্যায় হয়ে যাবে এটা ছোট্ট মস্তিষ্ক বুঝতে পারেনি। ছেলেকে এলোপাথারি চর থাপ্পড় বসালেন রেনু বেগম। রাশিদা এগিয়ে এসে আটকালেন রেনু বেগমকে। প্রিহুলা স্তব্ধ হয়ে আছে। পুনরায় ডায়াল করতেই দেখলো তার ফোনে অবশিষ্ট টাকা নেই। কি বলল ভাই, এইটুকুন বয়সেই তার পড়াশোনা বন্ধ হয়ে গেল? এত কিছু হয়ে গেল আর মা দিব্যি হেসে কথা বলছিল। এইটুকুও বুঝতে দেয়নি ভেতরের ক্লেশ। প্রিহালের কথাগুলো কলিজা এফোর ওফোর করে দিল অত্যল্পকালে। টাকার ব্যবস্থা না হলে ভাই তাহলে আর কোনোদিন স্কুলে যেতে পারবে না? এরকম কঠিন একটা সিদ্ধান্ত কেন নিল বাবা? একবারও কি প্রিহালের ভবিষ্যৎ ভাবেনি? ভেতর ঠেলে ঠেলে কানে আসতে চাইল প্রিহুলার। হাতের ফোনটা আবারও বেজে উঠল। স্ক্রিনে তিতিনের নাম। এক্ষুনি যে বেরুতে হবে প্রিহুলাকে। ফোন খাটে রেখে চোখে মুখে পানির ছাপটা দিতে গেল প্রিহুলা। চোখগুলো বেগতিক ফুলে আছে, মুখটাও কেমন মলিন হয়ে আছে। খাটের উপর অনবরত ফোন বেজে চলেছে। দ্রুত এগিয়ে এসে ফোন রিসিভ করে কানে জড়ালো প্রিহুলা। ওপাশ থেকে তিতিন জানালো ড্রাইভার মাহমুদ চাচাকে নিয়ে সোজা তাদের শোরুমে পৌঁছে যেতে। প্রিহুলা সাই জানিয়ে লাইন কেটে দিল। ভেতরটা কেমন বিষাক্ত তিক্ত লাগছে। এদিকে সে একটা একটা করে স্বপ্ন পূরণ করছে, আর অন্যদিকে প্রিহাল এইটুকু বয়সেই স্বপ্নের ইতি টেনেছে। সমস্ত ভাবনা নিয়ে অন্যমনস্ক হয়ে বেরিয়ে গেল প্রিহুলা। লিভিং রুমে বসে চা খাওয়ায় মনোযোগী লাইলা খাতুন। প্রিহুলাকে এভাবে বেরুতে দেখে বেশ অবাকই হলেন। অন্যদিন হলে ঠিক তাকে বলে যেত, তবে আজকে এরকম মুখ ঘুরিয়ে চলে গেল কেন? অহংকারে এই মেয়ের পা বুঝি মৃত্তিকা স্পর্শ করছে না? ডানা গজিয়ে গেছে একেবারে। তিতিনের লাই পেয়েই মেয়েটার এই অবস্থা। দুদিন পর এর মুখোমুখি দাঁড়ানো যাবে না দেখা যায়। মানুষ বোধহয় একটু পরিবর্তন হলে পূর্বের অবস্থান ভুলে যায়। তেমনি প্রিহুলাও ভুলে গেছে সে কারো দয়ায় এতটা পথ এসেছে। গাড়ির গ্লাস ভেদ করেই বাইরে তাকিয়ে আছে প্রিহুলা। বিষণ্ণ মন, দুশ্চিন্তা তাকে দিশেহারা করে দিচ্ছে। কি করে ভাইয়ের পড়াশোনাটা সচল রাখবে? অশান্তিতে ভেতর পায়চারি করছে। হুট করেই হাতের অনামিকা আঙ্গুলে দৃষ্টি থমকে গেল প্রিহুলার। সূর্যের আলোয় আংটিখানা জ্বলজ্বল করছে একেবারে। হিয়ন পরিয়ে দিয়ে যাওয়ার পর এই কয়দিনে আর খোলেনি প্রিহুলা। চোখ দুটো বোধহয় আবারও ঝাপসা হচ্ছে। ধরা গলায় ড্রাইভার মাহমুদকে বলল সামনের শপিং মলে যেন গাড়িটা একটু থামায়। পরক্ষণে আংটিটা খুলে নিয়ে মায়া দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল প্রিহুলা। ভালো কিছু কেন ক্ষণিকের জন্য আসে তার জীবনে? এই যে লোকটার এই স্মৃতিটুকুও যে ধরে রাখতে পারল না প্রিহুলা। জীবনে বোধহয় সব ভালো একসঙ্গে ঘটে না, একদিক বিসর্জন দিতে হয়। ব্যাগ থেকে টিস্যু বের করে বারংবার চোখ মুছছে প্রিহুলা। বেহায়া কান্নাগুলোর থামাই নামগন্ধ নেই। আংটিটা মুখের কাছে ধরে ছোট্ট আদুরে একটা চুমু খেলো প্রিহুলা। গাড়ি ব্রেক করতেই মাহমুদ নামার জন্যে তাড়া দিল। চোখ মুছে গাড়ি থেকে বেরিয়ে শপিং মলে ঢুকে গেল প্রিহুলা। তিতিন বারংবার হাত ঘড়িতে দৃষ্টি বুলিয়ে যাচ্ছে। এইটুকু পথ আসতে এতটা সময় নেবার কথা নয়। অধৈর্য হয়ে ড্রাইভার মাহমুদের নাম্বারে ডায়াল করলো সে। সম্মুখেই যেন বেঁচে উঠল রিংটোন। মাথা তুলে সামনে তাকাতেই দেখলো মাহমুদ ইতিমধ্যেই প্রিহুলাকে নিয়ে চলে এসেছে। কপাল থেকে চিন্তার ভাঁজ বিলীন হলো তিতিনের। স্বস্তির শ্বাস ফেলে উঠে এলো। মাহমুদের দিকে তাকিয়ে বিরক্তি মাখা গলায় বলল, রাস্তায় কি অনেক জ্যাম ছিল চাচা? এতক্ষণ যে লাগলো আসতে। এদিকে ফটোগ্রাফার আসার সময় হয়ে গেল। মাহমুদ কিছু বলার পূর্বেই প্রিহুলা এক প্রকার কথা টেনে নিল। প্রসঙ্গ পাল্টাতে আমতা আমতা করে বলল, আমি তো সাদামাটা 3 পিস পরে চলে এসেছি আপু, কোনো অসুবিধা হবে? ঠোঁটে মৃদু হাসি নিয়ে বলল তিতিন, তুমি কি বোকা? লাইলা ফ্যাশনের টপ কালেকশনগুলো পরিয়ে আজ তোমার ফটোগ্রাফি হবে। বাসা থেকে কি ড্রেস পরে এসেছো এটা ম্যাটার করে না। এখন চলো তাড়াতাড়ি, আরো অনেক কাজ আছে। তিতিনের কথায় থ মেরে রইল প্রিহুলা।
কথার মোড় ঘোরাতে গিয়ে নির্বোধের মতো কথা বলে ফেলল। মাথা বড্ড এলোমেলো হয়ে আছে। তিতিনকে অনুসরণ করে হেঁটে চলল প্রিহুলা। মাথায় আর এক নতুন দুশ্চিন্তা ভর করেছে। টাকাটা কি ঠিকঠাক পৌঁছিয়েছে বাবার নাম্বারে? যদি সিম কার্ডটা সেই বন্ধই থাকে তবে টাকা পাঠিয়ে ফায়দা হলো কি? তিতিনের ডাকে ঘোর কাটল প্রিহুলার।